সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি অভিজিৎ দেবনাথ, প্রভাষক রসায়ন বিজ্ঞান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আমি আমার অনলাইনের চতুর্থ ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আমি ইতিপূর্বে আমার 3টি ক্লাসে রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ জারণ বিজয়নের 3টি ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটিতে আমার জারণ বিজয়ন বিষয়ের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসটিতে আমি জারণ বিজয়নের সমতাকরণ নিয়ে আলোচনা করেছি এবং তৃতীয় ক্লাসটির একটি প্রথম অংশে জারণ বিজয়নের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসটিও আমার জারণ বিজয়নের গাণিতিক সমস্যা নিয়েই করব। তবে আজকের জারণ বিজয়নের গাণিতিক সমস্যাগুলো হবে আয়োডোমিতি ভিত্তিক গাণিতিক সমস্যা। তা আমি যদি এই অঙ্কগুলো করতে চাই, আমাকে প্রথমেই দুটি সংজ্ঞা বা দুটি বিষয় ক্লিয়ার করতে হবে। একটি হলো আয়োডোমিতি, আরেকটি হলো আয়োডিমিতি। স্বাভাবিকভাবে এই সংজ্ঞা দুটি খুবই সহজ, কিন্তু পরীক্ষার হলে যখন আমরা এই সংজ্ঞা দুটি লিখতে যাই তখন দেখা যায় আয়োডোমিতির ক্ষেত্রে আয়োডিমিতির সংজ্ঞা দিয়ে ফেলি, আয়োডিমিতির ক্ষেত্রে আয়োডোমিতির সংজ্ঞা দিয়ে ফেলি। তো আমি বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি যেভাবে বিষয়টিকে মনে রাখি সেটা হলো, শব্দটি একটু শোনো, আয়োডোমিতি। ডো শব্দের অর্থ করো, তার মানে প্রথমে আয়োডিনকে মুক্ত করো, এরপরে আয়োডিনের পরিমাণ নির্ণয় করো। আবার বলতেছি, আয়োডোমিতি, ডো শব্দের অর্থ করো, প্রথমে আয়োডিনকে মুক্ত করো, এরপরে আয়োডিনের পরিমাণ নির্ণয় করো। আর আরেকটি বিষয় হলো আয়োডিমিতি। ডি মানে দিয়ে করো, তার মানে আয়োডিনকে দিয়ে কাজ করো, তার মানে আয়োডিনকে প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করো। ঠিক আছে, তো সংজ্ঞায় আসো। সবার প্রথমে লক্ষ্য করো আয়োডিমিতি, তাহলে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে। আয়োডিন কিন্তু একটি জারক পদার্থ, তাহলে আয়োডিন যদি জারক পদার্থ হয় তাহলে অপর পদার্থটি আমাকে নিতে হবে একটি বিজারক পদার্থ। তাহলে আমরা বলতে পারি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে বিভিন্ন বিজারক পদার্থ যেমন থায়োসালফেট, থায়োসালফাইড, আর্সেনাইট ইত্যাদি এর টাইট্রেশন বা অনুমাপনের মাধ্যমে পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকেই আয়োডিমিতি বলে। তাহলে এখানকে আমি আয়োডিনকে প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করব, এর সাহায্যে বিভিন্ন বিজারক পদার্থ যেমন থায়োসালফেটের কি প্রক্রিয়া করব, টাইট্রেশন বা অনুমাপন প্রক্রিয়া করে এর আমি পরিমাণ নির্ণয় করব। এই পদ্ধতির নামটি হবে আয়োডিমিতি, আর তার বিক্রিয়াটি দাঁড়াবে এইটি। একটু পর্যবেক্ষণ করে নাও। এরপরে আসো আয়োডোমিতি, তার মানে প্রথমে আমাকে আয়োডিনকে মুক্ত করতে হবে, এরপরে ওই মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করতে হবে। প্রথমে যে তুমি আয়োডিনকে মুক্ত করবা তাহলে সেক্ষেত্রে তুমি একটি জারক পদার্থ ব্যবহার করবা এবং একটি আয়োডিনযুক্ত বিজারক পদার্থ ব্যবহার করবা। তাহলে জারক পদার্থ দ্বারা আয়োডিনযুক্ত বিজারক পদার্থকে জারিত করে প্রথমে তুমি আয়োডিনকে মুক্ত করবা, পরে যেহেতু আয়োডিন জারক, দ্বিতীয় বিক্রিয়াটিতে তুমি একটি বিজারক পদার্থের সাহায্যে টাইট্রেশন বা অনুমাপন করে ওই মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করবা। আমি বিষয়টাকে সংজ্ঞায়িত করি, লক্ষ্য করো। একটি জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় মুক্ত আয়োডিনকে প্রমাণ বিজারক পদার্থের সাহায্যে টাইট্রেশন বা অনুমাপন করে ওই মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকেই আয়োডোমিতি বলে। একটু লক্ষ্য করো বোর্ডের দিকে, দেখো এটি একটি জারক পদার্থ, এখানে একটি আয়োডাইড লবণ। তাহলে এই জারক পদার্থ দ্বারা আমি আয়োডাইড লবণকে জারিত করছি, এতে দেখো আমার এক্ষেত্রে কিন্তু আয়োডিন মুক্ত হয়েছে। এখন কি পরিমাণ আয়োডিন মুক্ত হয়েছে তাকে আমি পুনরায় আবার কি করছি, একটি প্রমাণ কি বিজারক পদার্থ ব্যবহার করছি, ব্যবহার করে এই আয়োডিনের আমি কি করব, পরিমাণ নির্ণয় করব। এই পদ্ধতির নামটি হলো আয়োডোমিতি। তাহলে আমরা আয়োডিমিতি এবং আয়োডোমিতি বিষয়টি স্পষ্ট করতে পারছি। হ্যাঁ, এখন আসো আমরা কিছু এই আয়োডোমিতি ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধান করি। তো চলো আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করি। আমি বোর্ডে একটি উদ্দীপক লিখেছি,
এই উদ্দীপকটি আমরা সমাধান করব। আমি এখানে 3টি পাত্র ব্যবহার করেছি। প্রথম পাত্রে 1.5 গ্রাম অবিশুদ্ধ কপার সালফেটের একটি 50 ml দ্রবণ ব্যবহার করেছি। দ্বিতীয় পাত্রটিতে আমি পটাশিয়াম আয়োডাইড দ্রবণ ব্যবহার করছি এবং তৃতীয় পাত্রটিতে আমি 80 ml 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট একটি দ্রবণ ব্যবহার করেছি। এখন প্রশ্নটি হলো আমার উদ্দীপকের 1 নং, 2 নং ও 3 নং পাত্র ব্যবহার করে অবিশুদ্ধ কপারের শতকরা পরিমাণ নির্ণয়। তো চলো অঙ্কটি শুরু করি। এটি একটি আয়োডোমিতিক ভিত্তিক গাণিতিক সমস্যা। তো লক্ষ্য করো, এখানে আমার সবাইকে ব্যবহার করতে হবে। তাই এই ক্ষেত্রে আমি প্রথমে বিক্রিয়াটি করব কপার সালফেট দ্রবণ, এর সাথে আমি নিব পটাশিয়াম আয়োডাইড। যদি এই বিক্রিয়াটি আমি সমাধান করি তাহলে আমি প্রোডাক্ট হিসেবে পাবো কিউ প্লাস আয়োডাইড, আয়োডিন এবং পটাশিয়াম সালফেট। যদি আমি বিক্রিয়াটিকে সমতাকরণ করতে চাই তো লক্ষ্য করো, আয়োডিন 2টি আর 2টি কয়টি আছে? 4টি। তাহলে এর সামনে আমি কত দিলাম? 4। এতে কিন্তু পটাশিয়াম আমার 4টি হয়ে গেল, তাই এর সামনে আমি কত দিলাম? 2। লক্ষ্য করো, এতে কিন্তু সালফেট আমার কয়টি হলো? 2টি, তাই এর সামনে আমি কত দিলাম? 2। এতে আমার কপারও কয়টি হয়ে গেল? 2টি। দেখো এই যে কপারও কয়টি আছে? 2টি, মিলে গেছে। এরপরে আমরা আরেকটা বিক্রিয়া করব এখানে, আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেট। যদি আমি এই বিক্রিয়াটি করতে চাই তাহলে এখানে প্রোডাক্ট হিসেবে পাবো আমি সোডিয়াম আয়োডাইড, আর কি পাবো? সোডিয়াম টেট্রাথায়োনেট। তো এর সামনে আমি দিলাম কত? 2। তাহলে সোডিয়াম 2 আর 2 কত? 4। এর সামনে আমি কত দিব? এর সামনে কত দিব? 2। লক্ষ্য করো, সালফার 4টি, অক্সিজেন 6টি, সালফার 4টি, অক্সিজেন 6টি, আয়োডিন 2টি, আয়োডিন 2টি, মিলে গেছে। এখন বিষয় হলো এই অঙ্কের সমাধানে আমাকে এখানে কপারের ডাটা দেওয়া আছে এবং সোডিয়াম থায়োসালফেটের ডাটা দেওয়া আছে। তা অঙ্কটা আমি দীর্ঘায়িত না করে আমি তুল্য সংখ্যা দিয়ে সোডিয়াম থায়োসালফেটের সাথে কপারের সম্পর্ক নির্ণয় করব। তাহলে এই প্রথম বিক্রিয়া থেকে কি পাই? লক্ষ্য করো, 2 মোল কপার সালফেট অর্থাৎ কপার আয়ন সমতুল 1 মোল কি? আয়োডিন। আবার দ্বিতীয় বিক্রিয়া থেকে লিখতে পারি, দেখো 1 মোল আয়োডিন সমতুল কত? 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখানে আমরা লিখতে পারি কত? লিখতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে দাঁড়াইলো 2 মোল কপার আয়ন সমতুল 1 মোল আয়োডিন সমতুল 2 মোল সোডিয়াম থায়োসালফেট। অর্থাৎ আমরা লিখতে পারি 2 মোল কপার আয়ন সমতুল 2 মোল সোডিয়াম থায়োসালফেট। দেখো আমি এইভাবে অঙ্কটি করতে পারি। তো লিখতে পারি, আমরা কি লিখতে পারি? 2 মোল সোডিয়াম থায়োসালফেট সমতুল 2 মোল কপার আয়ন। যেহেতু এটা 2 মোল, এটা 2 মোল, তাহলে 2 2 শব্দটা আমি কেটে দিলাম। তাহলে 1 মোল 1 মোল নিতে পারি আমরা। তাই এখানে আমি লিখতে পারি ওই পদ্ধতি 1000 ml 1 মোলার সোডিয়াম থায়োসালফেট সমতুল কপারের যেহেতু পরিমাণ নির্ণয় করতে চাইতেছি, কপারের পারমাণবিক ভর কত জানি আমরা? 63.5। তাহলে সেই হিসেবে লিখতে পারি 63.5 গ্রাম কপার আয়ন। তো লক্ষ্য করো, এখানে টাইটেশনে আমার সোডিয়াম থায়োসালফেট ব্যবহৃত হয়েছে কত ml? 80 ml। কত ঘনমাত্রার? 0.2। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম কত ml? 80 ml। কত ঘনমাত্রার? 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট। সমাধান করলে কত দাঁড়ায়? 63.5 ইন্টু 80 ইন্টু 0.2 ভাগ কত? 1000 ইন্টু 1, এত গ্রাম কপার। অর্থাৎ একটু যদি সমাধানটা করে নিই তাহলে 63.5 পূরণ 80 পূরণ 0.2 ভাগ 1000, রেজাল্টটি দাঁড়াইল কত? 1.016 গ্রাম কপার। অর্থাৎ এই 50 ml দ্রবণে 1.016 গ্রাম বিশুদ্ধ কপার রয়েছে, কারণ এটা বিক্রিয়া ব্যবহৃত হয়েছে।
তাহলে আমার নমুনাটা ছিল কত গ্রাম? 1.5 গ্রাম। বিশুদ্ধ কপারের পরিমাণ এত গ্রাম। যদি এখান থেকে আমি এই জিনিসটা বিয়োগ করি তাহলে আমি কিন্তু কি পেয়ে যাব? অবিশুদ্ধ কপারের পরিমাণ পেয়ে যাব। তারপর এটা শতকরা করলেই হবে। তাহলে আমি সরাসরি লিখতে পারি নমুনায় অবিশুদ্ধ কপারের শতকরা পরিমাণ। তাহলে কত গ্রাম নমুনা ছিল আমার? 1.5 গ্রাম। কত গ্রাম বিশুদ্ধ? 1.016 গ্রাম। মোট নমুনা 1.5 × 100%। আমি এই দিকে একটু রেজাল্টটা লিখলাম, তুমি লক্ষ্য করো। তাহলে এটি দাঁড়াচ্ছে 1.5 বিয়োগ 1.016 ভাগ 1.5 × 100%, 32.26%। এটি হিসাব নিকাশ সমস্যা সমাধান থাকলে তুমি অঙ্ক করলেই বুঝতে পারবা। তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করে ফেললাম। তো চলো আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। আমি বোর্ডে একটি উদ্দীপক দিয়ে রাখছি। এখানে 3টি পাত্র ব্যবহার করেছি। প্রথম পাত্রটিতে 25 ml পরিমাণ পারক্সাইড দ্রবণ নিছি, দ্বিতীয় পাত্রে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ নিছি এবং তৃতীয় পাত্রে আমি 0.2 মোলার ঘনমাত্রার 30 ml পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহার করছি। তারপর প্রশ্নটি হলো উদ্দীপকের 1 নং, 2 নং ও 3 নং পাত্রের দ্রবণ ব্যবহার করে পারক্সাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। হ্যাঁ, অঙ্কটির দিকে তুমি পর্যবেক্ষণ করো। এক্ষেত্রে কিন্তু পারক্সাইড দ্রবণটি কোনো বিজারক পদার্থ নয়, এখানে কিন্তু পারক্সাইড দ্রবণটি জারক পদার্থ হিসেবে কাজ করতে হবে। তাহলে প্রথমে আমাকে এখানে পারক্সাইডের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করে আয়োডিনকে মুক্ত করতে হবে। পরে ওই মুক্ত আয়োডিনের সাথে এখানে আমার সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া করতে হবে। তারপর এই সোডিয়াম থায়োসালফেটের সাথে পারক্সাইড দ্রবণের সম্পর্ক বের করতে হবে। তো বিক্রিয়াটা আমরা করি। এখানে পারক্সাইড তাকে কী হিসেবে ব্যবহার করছি? জারক পদার্থ হিসেবে। এখানে কাকে নিছি? পটাশিয়াম আয়োডাইড। হ্যাঁ, আর এখানে কাকে নিছি? অম্লীয় মাধ্যমে অ্যাসিড নিছি। তাহলে এটার উৎপাদগুলো আমি কি কি পাবো? আমি পাবো এখানে পারক্সাইড যদি জারক রূপে কাজ করে তার পরিবর্তিত রূপ পাওয়া যায় পানি। আর কি পাবো? আয়োডিন। আর কি পাবো? পটাশিয়াম সালফেট লবণ। এই বিক্রিয়ার সামনে আমি 2 দিয়ে দিচ্ছি। পটাশিয়াম যেহেতু 2টি ছিল, এখানে 2 দিয়েছি, এতে আয়োডিন 2টি হয়ে গেছে। দেখো আয়োডিন 2টি হয়ে গেছে। এরপরে লক্ষ্য করো এখানে অক্সিজেন আছে কয়টি? 2টি। তাহলে এর সামনে আমার কত দিতে হলো? 2 দিতে হলো। এটা আমার হাইড্রোজেন কয়টি হয়ে গেছে? 4টি। লক্ষ্য করো হাইড্রোজেন এখানে 2টি আর এখানে 2টি, কয়টি হলো? 4টি। আর সালফেট কয়টি? 1টি। এই হলো সালফেট 1টি। এখন আসো পরের বিক্রিয়ায়, আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেট। যদি এই বিক্রিয়াটা আমরা করি তাহলে কি দাঁড়ায়? সোডিয়াম আয়োডাইড আর সোডিয়াম টেট্রাথায়োনেট। তো এখানে আমি 2 দিলাম। দেখো 2টি আর 2টি, 4টি সোডিয়াম। তাহলে এখানে আমি সামনে কত দেবে? 2। এতে সালফার 4টি হলো, অক্সিজেন 6টি। সালফার 4টি, অক্সিজেন 6টি, আয়োডিন 2টি, আয়োডিন 2টি। তা এখন তুমি বিষয়টি পর্যবেক্ষণ করো। এখানে আমার ডাটা দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেটের, আর পরিমাণটা নির্ণয় করতে হবে কার? পারক্সাইডের। তাহলে এখানে সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে আমার সোডিয়াম থায়োসালফেটের সাথে পারক্সাইডের সম্পর্ক খুঁজতে হবে। এই বিক্রিয়া থেকে এই সম্পর্কটা আমি নির্ণয় করব। তো এই বিক্রিয়া লক্ষ্য করো 1 মোল পারক্সাইড সমতুল 1 মোল আয়োডিন। তাহলে আমি লিখতে পারি 1 মোল হাইড্রোজেন পারক্সাইড সমতুল 1 মোল কি? আয়োডিন। আবার এখানে লক্ষ্য করো 1 মোল আয়োডিন সমতুল 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে লিখতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে সর্বোপরি আমার কি দাঁড়াইল? 1 মোল পারক্সাইড দ্রবণ সমতুল 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তো এখানে লিখতে পারি যে পারক্সাইডের মোল সংখ্যাটা কত? 1। আর সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যাটা কত? 2। যদি এটা আমি ভাগ দেই তাহলে সম্পর্কটা এই রকম দাঁড়ায়। অর্থাৎ ফাইনালি সম্পর্কটা দাঁড়ায় 2 মোল পারক্সাইড
দ্রবণ সমতুল 1 মোল সোডিয়াম থায়োসালফেট। মোল সংখ্যা মানে আয়তন এবং ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে আমি লিখতে পারি পারক্সাইডের কি আয়তন ইন্টু পারক্সাইডের কি ঘনমাত্রা। আর এখানে লিখতে পারি সোডিয়াম থায়োসালফেট দ্রবণের কি আয়তন এবং সোডিয়াম থায়োসালফেট দ্রবণের কি ঘনমাত্রা। এখন বিষয়টি লক্ষ্য করো 2 মোল। এখানে আমি কত ml পরিমাণ পারক্সাইড দ্রবণকে টাইট্রেশন করতেছি লক্ষ্য করো 25 ml। তাহলে লক্ষ্য করলাম 25। আর ঘনমাত্রা আমি নির্ণয় করব। ঘনমাত্রা আমি কি করব নির্ণয় করব। আর এখানে সোডিয়াম থায়োসালফেট আমি কত ml দ্বারা টাইট্রেশন করছি 30 ml। কত ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করছি 0.2। তো এখান থেকে আমি যদি পারক্সাইড আমি একটু এইদিকে লিখলাম বিষয়টা লক্ষ্য করো। এখান থেকে আমি যদি পারক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করতে চাই তাহলে পারক্সাইড দ্রবণের ঘনমাত্রা দাঁড়াচ্ছে কত 30 × 0.2 ভাগ 2 × 25। একটু যদি ক্যালকুলেটর হিসাব করে নিই ব্যাপারটা দাঁড়াচ্ছে 30 পূরণ 0.2 ভাগ 50 0.12 মোলার। অর্থাৎ পারক্সাইড দ্রবণের ঘনমাত্রা দাঁড়াচ্ছে কত 0.12 মোলার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি সর্বাত্মক চেষ্টা করেছি জারণ বিজনের পুরো বিষয়টিকে মৌলিক মানে জারণ বিজনের পুরো বিষয়টি সম্পর্কে একটি সুন্দর স্বচ্ছ ধারণা দিতে। জানি না আমার সমস্ত বিষয়টা কেমন হলো। যদি তোমরা প্রথম ক্লাস থেকে শেষ অবধি ক্লাস পর্যন্ত মানে মোট আমি 4টি ক্লাস দিয়েছি, তা 4টি ক্লাস যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করো তা আশা করি জারণ বিজন সম্পর্কে ভালো ধারণা নিতে পারবে। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীতে আবার দেখা হবে রসায়নের কোনো একটি অধ্যায়ের কোনো একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। যদি তোমাদের আমার ক্লাসগুলো ভালো লাগে, যদি আমি সেই ধরনের কোনো সারা শব্দ পাই তোমাদের ক্লাস থেকে পরবর্তী ক্লাসগুলো প্রয়োজন, সেক্ষেত্রে আমি আমার একটি কোনো অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তোমাদের কাছে হাজির হব। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।